কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে স্যার হেনরি রাইডার হ্যাগার্টস রচিত বিখ্যাত উপন্যাস মুন অফ ইসরায়েল। আজ পাঠ করছি তৃতীয় পর্ব। 5। মহাসমারোহে যুবরাজ শেঠের বিবাহ হয়ে গেল রাজকন্যা উসারটির সঙ্গে। শেঠের অনিচ্ছা যতই আন্তরিক হোক, দেশাচার, কুল প্রথা এবং পিতা তথা সম্রাটের আদেশের সম্মুখে নতি স্বীকার করতেই হলো তাকে। আর বিবাহের পরেই তোড়ঝোড় শুরু হলো গোসেন অভিযানের। অনেকেই ভেবেছিল উসাটিও এ অভিযানে যুবরাজের সঙ্গিনী হবেন, কিন্তু তারা যে কতখানি ভ্রান্ত তা হৃদয়ঙ্গম করতে দেরি হলো না ওদের। উসাটি বললেন তার প্রথম কর্তব্য হলো বৃদ্ধ পিতার শুশ্রূষা। ফারাওয়ের কাছ থেকে একদিনের জন্যও দূরে যাওয়ার কথা কল্পনা করতেই পারেন না তিনি। বৃদ্ধ পিতা? ব্যঙ্গ হাসি হাসলেন শেঠি। নিভৃত কক্ষে আমার কানে। পিতা বলে নয়, ফারাও বলেই বৃদ্ধকে চোখে চোখে রাখা উসারটির প্রয়োজন। কখন আছেন কখন নেই সে সময় কখন এসে পড়ে, আর সে সময়ে কে তার মুখ থেকে কি আদেশ বার করিয়া নেয়, ঠিক কি চোখে চোখে রাখতে হবে বই কি। এ কথা অবশ্য খুবই ঠিক যে উসারটিকে সঙ্গে না পাওয়াটা কিছুমাত্র ক্ষোভের কারণ হয়নি যুবরাজের পক্ষে। কোনো দিনই তিনি এই স্বার্থ সর্বস্বা উচ্চাসিনী নারীকে সুনজরে দেখতে পারেননি। আজ বিবাহটা হয়ে গিয়েছে বলেই যে ওর সম্পর্কে যুবরাজের মনোলোভ পাল্টে যাবে, এটা কে আশা করতে পারে? তার সঙ্গে না যান, তিনি যে যুবরাজের একান্ত শুভার্থিনী এর একটা প্রমাণ উসারটি দিলেন যাত্রার প্রাককালে। যুবরাজকে পরিয়ে দিলেন যে কোনো অস্ত্রের অভেদ্য একটি লৌহবর্ম, আর আমায়ও দিলেন সেই রকমই অন্য একটি, যা আমার ভেতরে সর্বদা এটিকে পরে রাখবে। কড়া নির্দেশ দিলেন আমাকে। আমি অবাক হয়ে বললাম, আমাকে কেন যুবরানী? তুমি তো এখন যুবরাজের সারাক্ষণের সাথী। উত্তর দিলেন উসারটি। আর লোক চরিত্র আমি যতটা বুঝি, যুবরাজের খুব অনুরক্তও তুমি। যাচ্ছ তোমরা গোসেনে, শত্রুপুরী আমাদের পক্ষে। সেইখানে হঠাৎ যুবরাজের বিপন্ন হয়ে পড়াটা আশ্চর্য কিছু নয়। ওই হিব্রুরা ধর্মোন্মাদ, ধর্মের নামে ওরা যে কোনো দুষ্কর্ম করতে পারে। তাই বলছি, যুবরাজ যদি আকস্মিকভাবে আক্রান্ত হন, স্বভাবতই তাকে সাহায্য করার প্রথম দায়িত্ব পড়বে তোমার উপরে। তাই তোমার আত্মরক্ষার এই ব্যবস্থা করে দিলাম। ও, ভালো কথা। শুধু কলমে চালিয়েছ সারা জীবন, না তরোয়াল চালাতেও জানো? আমি গত যুদ্ধে সৈন্যদলে যোগ দিয়েছিলাম যুবরানী। হাতাহাতি লড়াইয়ে 2-4টা শত্রুকে নিপাত করেছি। বেশ বেশ, তাহলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারব। মনে রেখো, যুবরাজের ঘরে বাইরে সর্বত্রই বিপদের আশঙ্কা থাকবে ওখানে। বাইরে হিব্রুরা, ঘরে আমেন মেসিস। আমেন মেসিস? আমি অবাক হয়ে গেলাম। সেটি অপসারিত হলে সিংহাসনের দাবিদার তো সেই, বললেন উসারটি। যথাকালে আমরা পৌঁছলাম গোসেনে। একদল সৈন্য আছে সঙ্গে। আছেন রাজপুত্র আমেন মেসিস, আর আছি আমি, এই অধম লেখক। ছাউনি পড়ল শহরের বাইরে। এদিকে সেটি, ওদিকে আমেন মেসিস হিব্রু মুরব্বীদের ডেকে ডেকে আলাপ আলোচনা চালাতে থাকলেন তাদের সঙ্গে। কি তাদের অসন্তোষের কারণ, কি তাদের অসুবিধা গোসেনে, কি ধরনের অত্যাচার হয় তাদের উপরে? প্রধান অভিযোগ অবশ্য এইটাই যে ইসরায়েলিদের জোর করে ধরে নিয়ে যাওয়া হয় বহুদূরের সরকারি খামারে বেগার খাটবার জন্য। সেখানে জুলুম হয় তাদের উপরে, মার খেতে খেতে মরেও যায় অনেকে। এছাড়াও ছোটোখাটো নালিশ আছে কিছু কিছু। সরকারি কর্মচারীরা বেগারের লোক সংগ্রহ করতে বা অন্য প্রয়োজনে যখনই আসে গোসেনে, সেখানে যা পারে উৎকোচ আদায় করে, আর সুযোগ পেলেই করে নারীদের সম্ভ্রমহানি। বস্তুত ফারাওয়ের লোক যখন আসে, তখন গোটা হিব্রু সমাজটাই তটস্থ হয়ে থাকে আতঙ্কে। দুজনের তদন্তের ধারা দুই রকম, শেঠির আর আমেন মেসিসের। শেঠের আলাপ আলোচনা ধনী দরিদ্র সকলেরই সঙ্গে। আমেন মেসিস এদিকে বাছাই করা কয়েকজন দলপতির বক্তব্যটা শুনে নিয়েই মনে করলেন যে তার কর্তব্য শেষ হয়েছে। শেঠি এসেই খোঁজ নিয়েছিলেন সেই পয়গম্বর মুসার, যিনি মেরাপিকে সঙ্গে নিয়ে মাত্র কয়েকদিন আগে ফারাওয়ের দরবারে উপস্থিত হয়েছিলেন, আর তার স্বরে অভিশাপ দিয়ে এসেছিলেন ফারাওকে এবং মিশরের সমস্ত জনগণকে।
পয়গম্বর নেই গোসেনে। ট্যানিস থেকেই তিনি তার সহচরকে নিয়ে যাত্রা করেছিলেন নিরুদ্দেশের পথে। হিব্রুরা বলে তিনি বনে কান্তারে বিচরণ করছেন জাহবের অন্বেষণ করে করে। কবে ফিরবেন কেউ পারে না বলতে। সেটি কিন্তু মুসার অন্বেষণ করছিলেন অন্য প্রয়োজনে। ইসরায়েলিদের এই ধর্ম এবং এই দেবতা সম্বন্ধে অসীম কৌতূহল জেগেছে তার মনে। গোসেনে নিশ্চয়ই যথেষ্ট সুবিধা আছে সে কৌতূহল চরিতার্থ করার। না পাওয়া যদি যায় মুসাকে, নাই বা গেল। সেটি ডেকে পাঠালেন হিব্রু ধর্ম মন্দিরের অন্যতম যাজক কোহাটকে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তার কাছ থেকে পাঠ নিতে থাকলেন ইসরায়েলিদের ধর্ম, দেবতা এবং শাস্ত্র গ্রন্থ সম্পর্কে। কোহাট লোকটি সৎ, ইহুদি হিসেবে গর্ব থাকলেও বিদ্বেষ নেই মিশরীদের উপরে। আন্তরিকতার সঙ্গেই তিনি যুবরাজের সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে যাচ্ছেন। তদন্ত এগুচ্ছে। সেদিন কত যে লোকের সঙ্গে কত কথা যে কইতে হয়েছে যুবরাজকে, তার লেখা ঝোঁকা নেই। শ্রান্ত বিরক্ত হয়ে দিনান্তে তিনি আমাকে নিয়ে রথে চড়ে বসলেন। চলো গ্রামাঞ্চলে বেরিয়ে আসি। রাজপথ থেকে রথ মাঠে নেমে পড়ল। মাঠ শুধু নামেই মাঠ, আসলে এ একটা মরুভূমি বললেই চলে। চাষ আবাদ এতে কিছুই হয় না বলেই রথের গতিও অবাধ। অল্পক্ষণেই আমরা শহর সীমা ছাড়িয়ে চলে গেলাম। ওদিকে সূর্যও ডুবে আসছে। আমি মাঝে মাঝে বলছি, এইবার চলুন ফেরা যাক যুবরাজ। যুবরাজ সে কথা কানেও তুলছেন না। কেন, তোমার কি ভয় করছে নাকি? না করবে কেন যুবরাজ? বললাম আমি। যুবরানী বলে দিয়েছেন গোসেন আমাদের পক্ষে শত্রুপুরী। সন্ধ্যার অন্ধকারে কেউ যে চড়াও হবে না আমাদের উপরে, এ কথা নিশ্চয়ই করে বলা যায় না। যুবরাজ কোনো উত্তর দেওয়ার আগেই একটা অনুচ্চ আর্তনাদ কানে এলো আমাদের। যেখান দিয়ে চলেছে আমাদের রথ তার বাঁদিকে একটা উঁচু ডাঙা জমি। কি আছে সেখানে, রথ থেকে তা চোখে পড়ে না। আর্তনাদটা এসেছে সেইখান থেকে, এবং আর্তনাদটা রমণী কণ্ঠের বলেই মনে হয়। রথ থামাতে বললেন যুবরাজ। দুনিয়ায় দুঃখের পার নেই মানুষের, দেখা যাক এখানে আবার কার কি হলো। আগে আগে যুবরাজ, পিছনে পিছনে আমি। সেই উঁচু ডাঙায় উঠে পড়লাম হাঁচড় পাচড় করে। এ যেন একটা বিস্তীর্ণ তৃণভূমি, যতদূর দৃষ্টি চলে এক টানা খড় ভুঁই। সেই ভুঁইয়ের ভিতর একটি স্ত্রীলোক বসে আছে এবং কাতরাচ্ছে তখনও। তার অতি নিকটেই মস্ত এক বোঝা খড় পড়ে আছে, দড়ি দিয়ে বাঁধা। কে গো তুমি? যুবরাজ এ কথা বলতেই স্ত্রী লোকটি চমকে চোখ তুলে তাকালো, উঠে দাঁড়াবার চেষ্টাও করল একটু। উঠো না নিষেধ করলেন যুবরাজ। তোমার পা কেটে রক্ত পড়ছে দেখছি। যুবরাজ তার পায়ের দিকেই দৃষ্টিপাত করেছেন। আমি তাকিয়েছি তার মুখের দিকে। ফলে আমার মুখ থেকেই প্রথম বেরুলো অপরিসীম বিস্ময়ের স্বগত উক্তি, এ যে ইসরায়েলের চাঁদ সেই মেরাপি দেখছি। মেরাপি? যুবরাজ এতক্ষণে চিনলেন তাকে। তারপরে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিলেন। মেরাপি বটে, হবে নাই বা কেন? এই তো তোমার দেশ, কি বলো? নিশ্চয়ই যুবরাজ, এইটাই আমার দেশ বটে। তবে দাস জাতির দেশ বিদেশে একই অবস্থা। ট্যানিসে ও হিব্রুর উপরে মিশর সরকারের অত্যাচার অব্যাহত, গোসেনেও তাই। ওই খড়ের বোঝাই তার প্রমাণ। কি প্রমাণ? বুঝলাম না ভদ্রে। বললেন যুবরাজ। যখন বিদেশে ফারাওয়ের বেগার খাটতে না যাই, তখন দেশে বসেই খাটি তারই বেগার। ইট বানাই কাঁদা শুকিয়ে, তাতে মেশাতে হয় খড়ের কুচি। সেই খড়টা আগে সরকার থেকে দেয়া হতো, এখন আর হয় না। হুকুম হয়েছে যার যার প্রয়োজন মতো খড় নিজেরা কেটে নাও সরকারি জমি থেকে। সেই খড় কাটতে আমি এসেছিলাম, কেটে বেঁধে বাড়ি ফিরছিলাম। এমন সময় ওই ধারালো পাথরটাতে পা কেটে গেল। যুবরাজ আর দেরি করলেন না। নিজের রেশমি জামা থেকে একটা ফালি ছিঁড়ে বার করলেন চোখের পলকে, আর তাই দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন মেরাপির পায়ের ক্ষত স্থানে। হাঁটতে গেলে হয়তো ব্যান্ডেজ খুলেও যেতে পারে, এই ভয়ে নিজের একটা পিনও আটকে দিলেন তাতে। পিনটি সোনার, তার উপর দিকটার চেহারা অনেকটা মুকুটের মতো। এ কথা আমি বলতে চাই না যে মেরাপি নীরবে বসে যুবরাজের এই সেবা ও সাহায্য উদাসীনভাবে গ্রহণ করছিল। ঠিক উল্টো, বরং
সে বিধিমতে চেষ্টা করে যাচ্ছিল যুবরাজকে নিরস্ত করবার। এ কি যুবরাজ, আপনি কেন? আমি কি তাই বলে আপনাকে আমার পায়ে স্পর্শ করতে দেব? বাধা ছাদার দরকার নেই, আমি এমনি বেশ হাঁটতে পারবো। ইত্যাদি ইত্যাদি কত রকম কাকুতি যে বেরুচ্ছিল তার মুখ থেকে, তার ধারাবাহিক বিবরণ দেওয়াই শক্ত। যা হোক, মেরাপির কোনো কথাই কান না দিয়ে ব্যান্ডেজ বাঁধা শেষ করলেন যুবরাজ এবং হেসে বললেন, ওঠো এবার, তাকিয়ে দেখো মিশরের রাজমুকুট তোমার পায়ের তলায়। ইঙ্গিতটা ওই পিনের সম্পর্কে, যার চেহারা অনেকটা মুকুটের মতো। কিন্তু মেরাপি আটকে উঠল ওই রসিকতা শুনে। আকুলভাবে বলল, যুবরাজ, যুবরাজ, আমায় অপরাধী করবেন না। ও কথায় কর্ণপাত না করে যুবরাজ বললেন, তোমার বাড়ি কত দূর? বিষণ্ণভাবেই মেরাপি জবাব দিল, তা অনেক দূর, সন্ধ্যাও হয়ে এলো, বোঝাটাও ভারী। তবে হ্যাঁ, আমার দেরি দেখলে কাকা খুঁজতে আসতে পারেন। আর লাবানও? কে লাবান? যুবরাজের প্রশ্নটার উত্তরই দিল না মেরাপি। যুবরাজও উত্তরের প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলেন না, হাত বাড়িয়ে দিলেন মেরাপির দিকে। আমার হাত ধরে ধরে মাঠে নামতে হবে তোমায়, রথ আছে সেখানে, তাইতে করে তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি। যুবরাজ, যুবরাজ? সুরটা প্রতিবাদেরই, কিন্তু এমন ভাষা মেরাপি খুঁজে পেল না যা দিয়ে প্রতিবাদটি সম্যক প্রকাশ করা যায়। অ্যানা, তুমি ভাই বোঝাটা দেখো। এই বলেই যুবরাজ মেরাপিকে নিয়ে হাঁটতে শুরু করলেন। আমি অগত্যা যুবরাজের বন্ধু যখন, বন্ধুত্বের দাম দিতে হবে তো। খড়ের বোঝা ঘাড়ে করে পিছু নিলাম তাদের। উহ, ভারী তো কম নয়। মেরাপির মতো কোমলা অবলা কি করে বইতো এটা? বাড়ি তো নিকটেও নয় বলছে। আগে আগে রথ চলে, পিছে চলে আমি। রথে দুইজনের বেশি ধরে না, সুতরাং আমাকেই পায়ে তলেই যেতে হবে এবং বোঝা মাথায় নিয়েই। তবু এই লজ্জাকর পরিস্থিতি সত্ত্বেও এমন কথা আমার একবারও মনে হয়নি সেদিন যে এর চেয়ে সেই ম্যামফিসে বসে আমার নকল নবিশ করাই শ্রেয় ছিল। মাঠ ছেড়ে রথ একটা রাস্তায় উঠল ক্রমশ। পাকা রাস্তাও নয়, চওড়া রাস্তাও নয়, রথ চলবার মতো রাস্তা তো নয়। পায়ে পায়ে ঠোক্কর খাচ্ছে ঘোড়ারা। সারথি তাদের মাথার উপরে চাবুক ঘোরাচ্ছে সাই সাই শব্দে। কিন্তু ঘোড়াদের পিঠে সে চাবুক বসাতে পারছে না, কারণ সে তো জানে না যে মানুষের উপরেই হোক আর জন্তুর উপরেই হোক, চাবুক হাঁকানোটা একদম পছন্দ করেন না যুবরাজ। চাঁদ উঠেছে, বেশ বড়সড় চাঁদ একটা। তা নইলে রথের ঘোড়ার মতো আমিও পায়ে পায়ে ঠোক্কর খেয়ে মরতাম। মাটির দিকে নজর রেখে সাবধানে পথ চলছি, এমন সময় পুরুষ কণ্ঠে ক্রুদ্ধ তর্জন শোনা গেল। মেরাপি, কি হয়েছে তোমার? ওই অচেনা লোকটার সঙ্গে রথে বসে তুমি করছো কি? মেরাপি বলে উঠল, হোস, চুপ চুপ, এ রথ মিশর যুবরাজের, এই যে যুবরাজ রথেই আছেন। এক মুহূর্তে বিস্ময়ে হতবাক লোকটা, কিন্তু পরক্ষণেই গর্জে উঠল, হোক যুবরাজ, আমার বাগদত্তার সঙ্গে একা রথে কেন তিনি? নামো তুমি এক্ষুনি। মেরাপি আবারও হস করে উঠল, তারপর বলল, নামার উপায় থাকলে উঠতামই না, আমার পা ভয়ানক কেটে গিয়েছে, গাড়িতে করেই বাড়ি পর্যন্ত যেতে হবে। তুমি বরং এক কাজ করো, ওই খড়ের বোঝাটা তোমার মাথায় নাও, যুবরাজের বন্ধু ওটাকে বয়ে বয়ে হয়রান হয়ে পড়েছেন। লোকটা বোঝা তুলে নিল আমার মাথা থেকে, আর নিতে গিয়েই গজগজ করে উঠল, এই কয়গাছি খড়, এতে আমার কাজ কতটুকু এগোবে? আমি কাঁধে মাথায় হাত বুলোতে বুলোতে বললাম, তোমার কাজ এগিয়ে দেবার জন্যই কি মেরাপি খড় কাটতে গিয়েছিলেন? কেন যাবে না? খেকিয়ে উঠল লোকটা, ও আমার বাগদত্তা না, বাগদান হয়ে গেলেই মেয়েরা স্বামীর সম্পত্তি হয়ে গেল। হ্যাঁ, বাগদান আর বিয়েতে ফারাক কমই আমাদের সমাজে। নিজের পাড়ায় পৌঁছে যে বাড়িটাতে নামতে চাইল মেরাপি, সেটা তার কাকার বাড়ি। কাকা জ্যাবেজি এখন তার অভিভাবক দাঁড়িয়েছে নাথানের মৃত্যুর পরে। ভাইজি ডাকাডাকি শুনে জ্যাবেজ বেরিয়ে এলো বাড়ি থেকে। হিব্রুদের মধ্যে সে বেশ বর্ধিষ্ণু লোক, আর কথাবার্তায় মনে হলো বেশ চতুর ব্যবসায়ীও বটে। যুবরাজের পরিচয় পেয়ে সে বিস্ময় প্রকাশ করল, কৃতজ্ঞতা জ্ঞাপন করল, আবার সঙ্গে সঙ্গেই নিবেদন করে রাখল যে সে ভেড়া বিক্রি করে থাকে। মিশরি পল্টনের রসদ হিসাবে ভেড়া নিশ্চয়ই দরকার হবে যুবরাজের।
যদি অন্য স্থানে না কিনে জ্যাবেজের কাছ থেকে তা কেনা হয়, সে আগের চেয়েও অনেক বেশি কৃতজ্ঞ হবে। মেরাবি ইতিমধ্যে রথ থেকে নেমেছে। মাটিতে বসে পায়ের তলা থেকে মুকুটটার পিন খুলবার চেষ্টা করছে। যুবরাজ দেখতে পেয়ে ব্যস্ত হয়ে উঠলেন। ও, তুমি কি করছো? পিন খুললে ব্যান্ডেজ খুলে যাবে, তাতে ঘা সারতে দেরি হবে। ওটা এখন তোমার কাছেই থাকুক। তখন কি আর যুবরাজ জানেন যে ওই পিন নিয়ে মেরাপের ভাবি বর লাবান হুলস্থুল কাণ্ড করবে একটা? সে আগে খড়ের বোঝাটা নিজের বাড়িতে রেখে এসেছে, তারপর মেরাপের খোঁজ নিতে এসেছে জ্যাবেজের বাড়িতে। এসে যখন পিনের বৃত্তান্ত শুনল, সে রেগে আগুন। তার ধারণা হয়ে গেল ব্যান্ডেজ বাঁধা ওছিলা মাত্র। ওই সূত্রে যুবরাজ একটা উপহার গছিয়ে গিয়েছেন তার বাগদত্তাকে। এসব কথা পরদিন আমরা শুনলাম জ্যাবেজের প্রমুখাত, যখন সে ভেড়ার দাম নিতে মিশরি ছাউনিতে এলো। লাবানের রাগারাগের কথা সবিস্তারে বর্ণনা করে জ্যাবেজ সবিনয়ে বলল, লাবান অতি বদরাগী লোক যুবরাজ। যতক্ষণ আপনি আপনার সৈন্যদের ভিতর আছেন, ততক্ষণ অবশ্য তার সাধ্য নেই আপনার কোনো ক্ষতি করবার। কিন্তু আপনি তো অরক্ষিত অবস্থাতেও ঘোরাফেরা করেন দেখছি। আমার পক্ষে অবশ্য আপনাকে উপদেশ দিতে যাওয়া ধৃষ্টতাই হবে শুধু। কিন্তু লাবানকে আপনি চেনেন না, আমি জানি। আর শুধু লাবানই বা কেন, গোসেনের সব হিব্রুই মিশরীদের উপরে খাপ্পা। সুযোগ পেলে তারা আপনাকে খুনও করতে পারে। যুবরাজ হেসেই উড়িয়ে দিলেন জ্যাবেজের কথা, যদিও তার সদিচ্ছা ও সদুপদেশের জন্য ধন্যবাদ দিতেও ভুললেন না। তদন্ত শেষ হয়েছে। আমেন মেসিস নিত্য তাগাদা দিচ্ছেন, এইবার ট্যানিস ফিরে চলো। অবশেষে যুবরাজ একটি দিন ধার্য করে দিলেন ফিরে যাওয়ার। অর্ধেক সৈন্য নিয়ে আমেন মেসিস যাবেন সকালবেলায়, গিয়ে ছাউনি ফেলবেন গোসেন সীমান্তের গিরিমালার ওধারে। যুবরাজ নিচে বেরুবেন অপরাহ্নে বাকি অর্ধেক সৈন্য নিয়ে, গিয়ে ছাউনিতে পৌঁছবেন সন্ধ্যাবেলায়। এ বন্দোবস্তের হেতু কি, কে তা জিজ্ঞাসা করবে যুবরাজকে? রাজা বা রাজপুত্র যদি নিজের খেয়াল খুশি মতো কাজ করতে না পারেন, তাহলে লাভ কি তাদের রাজা বা রাজপুত্র হয়ে? যাত্রার আগের রাতে কিন্তু একটা অপ্রীতিকর ব্যাপার ঘটে গেল। অতি সহজেই বিয়োগান্ত হয়ে পড়তে পারত। যুবরাজের প্রাণ রক্ষা হলো অল্পের জন্যই। সেই যাজক কোহাট, যিনি ইসরায়েলি ধর্মশাস্ত্র সম্পর্কে 2-4 কথা যুবরাজকে শেখাচ্ছিলেন এই কয়েকদিন ধরে, তিনি নিমন্ত্রণ করলেন, যাওয়ার আগে যুবরাজ আমাদের ধর্মমন্দির দেখে যান একটিবার। সান্ধ্য উপাসনার সময় এলে উপাসনার পদ্ধতিও লক্ষ্য করতে পারবেন বাইরে থেকে। বলা বাহুল্য, এসব ব্যাপারে যুবরাজের কৌতূহল অপরিসীম। তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। গোসেন ত্যাগের আগের সন্ধ্যায় আমাকে নিয়ে উপস্থিত হলেন গিয়ে ইসরায়েলি ধর্ম মন্দিরে। অনর্থ ঘটল অপ্রত্যাশিতভাবে। কোহাট বলে রেখেছিলেন, একমাত্র গর্ভগৃহ অর্থাৎ জাহবের অধিষ্ঠান বেদি ছাড়া আর সব কিছুই সবাই দেখতে পারে, তাতে বাধানিষেধ কিছু নেই। এখন সেই অধিষ্ঠান বেদি দৈবাৎ দৃষ্টিপথে পতিত হয়ে গেল আমাদের। একটা প্রায়ান্ধকার বারান্দা দিয়ে কোহাট আমাদের নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ হোঁচট খেলেন যুবরাজ। পড়ে যেতে যেতে তিনি আঁকড়ে ধরলেন পাশের দেয়ালের গায়ে লম্বমান একটা পর্দা। তার টানে পর্দাটা পড়ল ছিঁড়ে। আমরা দেখতে পেলাম ভিতরে একখানা ঘর। সেই ঘরও প্রায়ান্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে উপাসনারত অবস্থায় অনেকগুলি লোক। পর্দা যখন ছেড়ে পড়ল, টু শব্দটি কোথাও নেই এক মুহূর্ত। কিন্তু সেই এক মুহূর্ত পরে সেই অন্ধকার ঘরে যেন শুরু হয়ে গেল একটা প্রেত নৃত্য। উপাসকেরা সবাই চিৎকার করছে, লাফাচ্ছে। ধর্মের অপমান করেছে ওই পামর, ওকে হত্যা করো বলে শাসাচ্ছে। কোহাট আগলে দাঁড়িয়েছেন যুবরাজকে। ক্রুদ্ধ উপাসকদের বোঝাবার চেষ্টা করছেন যে পর্দাটা দৈবাতই ছিঁড়ে পড়েছে, এটা ইচ্ছাকৃত ধর্ম অবমাননা নয় মোটেই। না, কিছুতেই তাদের ক্রোধ শান্ত হয় না। তারা তার স্বরে চেঁচাচ্ছে, হত্যা করব, রক্ত নেব, যুবরাজ বলে ক্ষমা করব না, ধর্মের অপমান করে কেউ নিস্তার পাবে না। সে বিপদে আমরা রক্ষা পেলাম শুধু জ্যাবেজের বেনিয়া বুদ্ধির দৌলতে। সে সবাইকে বলল, অপমান যা হওয়ার তা হয়েছে জাহবের, সাজা যদি ওর প্রাপ্য হয় জাহবই তা দেবেন। আমরা কেন নিজেদের মাথায় দায়িত্ব নিতে চাই? এসো, আমরা সবাই মিলে এক মনে নীরবে ভগবানকে ডাকি এই বলে যে
বিধর্মী ওই মিশরী যুবরাজ যদি ইচ্ছা করে ধর্মস্থান কলুষিত করে থাকেন, তাহলে যাহবের ক্রোধাগ্নি তাকে এক্ষুনি দগ্ধ করুক। আর যদি তার অপরাধটা অনিচ্ছাকৃত হয়ে থাকে, তবে তাকে যেন সে ক্রোধাগ্নি স্পর্শ না করে। এটা মোটের উপর মনোপুত হলো অনেকেরই। জাবেজ 1-2 করে করে 60 পর্যন্ত গুনে যাবে জোরে জোরে। 60 গুনবার পরেই যদি বজ্রাঘাতে যুবরাজ মারা না পড়েন, তবে বুঝতে হবে যে তিনি নির্দোষ, ছাড়া পাবেন তিনি। সেই অনুসারেই হলো ব্যবস্থা। ইসরায়েলি উপাসকেরা নীরবে বসে আছে অন্ধকারে, এক মনে যাহবকে ডাকছে, দোষীর সাজা দাও, নির্দোষকে মুক্তি দাও, হে ভগবান। আর ওদিকে জ্যাবেজ থেমে থেমে ধীরে ধীরে গুনে যাচ্ছে, 1, 2, 3, 10, 12। সে কি উত্তেজনা! জীবন মৃত্যু নির্ভর করছে যে কিসের উপরে, তা আমরা বুঝতে পারছি না। সমস্ত ব্যাপারটাই লাগছে যেন অবাস্তব, আজগুবি, ভুতুড়ে। কি হবে? 60 গোনা শেষ হওয়া মাত্রই কি বজ্র নেমে আসবে ছাদ ফুঁড়ে? ভাবতেও যে হাসি পায়। হাসি কথাটা পরিপূর্ণ সত্যি হলো না। হাসি অবশ্য পায়, কিন্তু সেই সঙ্গেই কপাল দিয়ে ঘামও ঝরে। যা হোক, গোনা শেষ হলো জ্যাবেজের। বজ্র নেমে এলো না। কোনো চাঞ্চল্যেরই লক্ষণ দেখা গেল না যাহবের অধিষ্ঠান বেদিতে। তখন কোহাট ঘোষণা করলেন, মিশরীরা দোষী নয়, তারা যেতে পারে নিরাপদে ফিরে। পরদিন ভোরবেলাতেই আমান মেসিস অর্ধ সৈন্য নিয়ে ট্যানিসের পথ ধরলেন। পূর্ব রাত্রিতে ধর্মমন্দিরে যা ঘটেছিল তা বোধহয় তখনও তার কর্ণগোচর হয়নি। অন্ততপক্ষে তিনি কোনো উত্তেজনার বা দুশ্চিন্তার ভাব দেখলেন না বিদায় বেলায়। দেখাবেনি বা কেন? অর্ধেক সৈন্য তো রইলই যুবরাজের সঙ্গে। ইসরায়েলিরা যদি কোনো বেয়াড়া ব্যবহার করে, তাদের দমন করবার মতো লোকবল তো যুবরাজের রইলই। কিন্তু কি আশ্চর্য! আমেন মেসেজ যাত্রা করবার 2 দণ্ড পরেই যুবরাজ হুকুম জারি করলেন, অ্যানা, সুযোগ পেয়েছি তো নিরিবিলি পর্যটনের আনন্দ উপভোগ করে নিই একটু। বাকি সৈন্যও সব রওনা করে দাও। তুমি আর আমি একখানি রথ নিয়ে দুপুরের পর রওনা হব, গায়ে হাওয়া লাগাতে লাগাতে। বলেন কি যুবরাজ, মাত্র আমরা 2 জন? শত্রুপুরী জানেন তো, যুবরানী বলেছিলেন শত্রুপুরী। প্রতিবাদ না করে পারলাম না আমি। হয় যদি শত্রুপুরী তো হোক না, যুবরানীরই দেওয়া লৌহবর্মা আমার গায়েও আছে, তোমার গায়েও আছে। তা সত্ত্বেও আমরা কি এই চাষার দলকে ভয় পাবো নাকি? গোটা চারেক ভৃত্য সঙ্গে রাখতে পারো। সীমান্তের পাহাড়ে রথ অনেক সময় টেনে তুলতে বা নামাতে হয়, আসার সময় দেখেছ তো। আদেশ অলঙ্ঘ, তবু আমি ওরই ভিতর কারচুপি করলাম একটু। 4 জন ভৃত্য নামিয়ে নিলাম, 4 জন পাকা সৈনিক। তারা অবশ্য যাবে ভৃত্য পরিচয়। আর বিশ্বাসে একজন সৈন্যাধ্যক্ষকে বললাম, 200 সৈনিক নিয়ে আপাতত সে শহরে কোথাও লুকিয়ে থাকুক। যুবরাজ রওনা হয়ে যাওয়ার পরে সে অনুসরণ করবে, এরকম দূরত্ব বজায় রেখে, যাতে যুবরাজ জানতে না পারেন যে তারা রয়েছে পিছনে। জানি না কোন দেবতার প্রেরণায় এই কাজ দুটি আমি করেছিলাম। তারই দরুন জীবন রক্ষা হলো যুবরাজের, তারই দরুন এবং মেরাপির দরুন। গোসেন সীমান্তে এক দুর্গম পার্বত্য প্রদেশ। তার ভিতর দিয়ে পথ অতি সরু ও বন্ধুর। অনেক জায়গাতেই 2 ধারে খাড়া পাহাড়। পথের প্রান্তে সে পথ আবার মোড় ঘুরেছে একটা। এমনি মোড় যে তার ওদিকে কি হচ্ছে তা এদিক থেকে ঠাহর পাওয়া যায় না। আমরা সেই মোড়ের কাছাকাছি এসে পড়েছি যখন, দেখলাম যে পাহাড়ের ওপর থেকে ছুটতে ছুটতে নেমে আসছে এক তরুণী। সে মেরাপি। যাবেন না, যাবেন না, মোড় ঘুরবেন না, ও পিঠেই শত্রু, হত্যা করবে আপনাকে। কেন হত্যা করবে কেন? লাবান, তার হয়েছে ঈর্ষা, আর ইসরায়েলি ধর্মোন্মাদ কিছু সংখ্যক। কাল যাহবের বজ্রে আপনি যে দগ্ধ হননি, এতে তারা অখুশি। দেবতার ভুল তারা নিজেরা শুধরে দিতে চায়। মোড়ের ওধার থেকে গুপ্ত ঘাতকেরা ইতিমধ্যে মেরাপিকে দেখতে পেয়েছে গিরিশানুতে। তাকে কথা কইতেও শুনেছে আমাদের সঙ্গে। তাদের ষড়যন্ত্রের কথা যে আর গোপন নেই, তা বুঝতে পেরে অবিলম্বে আক্রমণ করাই তারা সাব্যস্ত করল। গোপন স্থান থেকে বেরিয়ে গোটা 40 হিংস্র ইসরায়েলি মোড় ঘুরে এসে ধাবিত হল আমাদের দিকে। যুবরাজ আদেশ দিলেন, রথ ঘোরাও সারথি। পথ অতি সংকীর্ণ, রথ ঘুরিয়ে উল্টো মুখে চালানো সম্ভব হলো না আর। তবে একটা উপকার হলো ঘোরাতে গিয়ে।
রথখানা আড়াআড়ি দাঁড়িয়ে পড়ল গিরির সংকট একেবারে রুদ্ধ করে। সেটা নাটকে আততায়ীরা আর পৌঁছতে পারবে না আমাদের কাছে। ভৃত্য বেশে যে 4 জন দক্ষ সৈনিক আমাদের সঙ্গে এসেছিল, তারা রথের তলা থেকেই লুকায়িত অস্ত্রশস্ত্র টেনে নিয়ে মুহূর্তের মধ্যে লাফিয়ে উঠল সেই রথের উপরে। তাদের সঙ্গে আগে পরে বোঝাপড়া না করে শত্রুরা আর রথের প্রতিবন্ধক অতিক্রম করতে পারছে না। দলে অবশ্য জনা 40 ওরা। খোলা জায়গায় আমাদের পেলে চারদিক থেকে বেড় দিয়ে ওরা নিমেষে আমাদের কচুকাটা করে ফেলতে পারত। সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পেয়ে গেছি মেরাপির কৃপায়। এখন উদ্দেশ্য সিদ্ধি করা খুব অনায়াস সাধ্য নয় ওদের পক্ষে, কারণ গিরিপথ অতি সংকীর্ণ। পাশাপাশি 4 জনের বেশি লোক সেখানে দাঁড়াতেই পারবে না, তা লড়াই করা তো দূরের কথা। সে অসুবিধা যে কত মর্মান্তিক তা হাড়ে হাড়ে টের পাচ্ছে আততায়ীরা। লোকবল তাদের কোনো উপকারেই আসছে না। এদিকে 4, ওদিকে 4, সমানে সমানে যুদ্ধ। তাও আমাদের সৈনিকেরা আবার পেশাদার সৈনিকই। ইসরায়েলিরা বলবান পুরুষ হলেও অস্ত্র ধারণে অভ্যস্ত নয়। তার উপরেও বিবেচনা করতে হবে আমাদের সৈনিকেরা আছে রথের উপরে, শত্রুরা আছে নিচে। হানাহানির ক্ষেত্রে নিচের লোকেরা যে অসুবিধায় পড়বে তাতে সন্দেহ কি? এদিকে রথ যে মুহূর্তে আড়াআড়ি আটকে গেল গিরিপথে, আমি সারথিকে ছুটিয়ে দিয়েছি পিছন পানে। 200 সৈনিক আছে ওদিকে, রুদ্ধশ্বাসে ছুটে যাও, রুদ্ধশ্বাসে তাদের ছুটে আসতে বলো। যুদ্ধ চলছে, 4 জনের বিরুদ্ধে 4 জন। ইসরায়েলিরা পড়ছে হতাহত হয়ে। কিন্তু যতই দক্ষ সৈনিক হোক, আমাদের 4 জনও রক্তমাংসের মানুষ তো, তারাও আহত হচ্ছে বই কি। অবশেষে ধরাশায়ী হলো তাদের 2 জন। অমনি তাদের শূন্যস্থান দিয়ে লাফিয়ে ভিতরে এসে পড়ল 2টো ইসরায়েলি। তাদের বাধা দিতে এবার এগিয়ে গেলাম যুবরাজ আর আমি। আমার শত্রুকে আমি বধ করলাম অক্লেশে। যুবরাজও অক্লেশেই পারতেন তার আততায়ীকে খতম করতে, কারণ ওসারটির লৌহ বর্মের কল্যাণে আমাদের দেহ তো অস্ত্রের অভেদ্য। পারতেন, কিন্তু পারলেন না অন্য কারণে। তার প্রতিপক্ষটা ছিল একটা দৈত্যকার প্রকাণ্ড মানুষ। অথচ যুবরাজ মোটামুটি বলবান পুরুষ হলেও কলেবরের দিক দিয়ে তাকে কৃষি বলা যায়। আততায়ী যখন লাফিয়ে পড়ল তার উপরে, তার দেহের ভারেই যুবরাজ মাটিতে পড়ে গেলেন, আর শত্রু 2 হাতে তার গলা চেপে ধরে শ্বাস রোধ করে দেবার চেষ্টা করতে লাগল। ওদিকে আমাকে তখন নতুন এক শত্রু এসে আক্রমণ করেছে। আমি যে যুবরাজকে সাহায্য করতে আসব এমন উপায় নেই। আমার দ্বিতীয় শত্রুও যখন পড়ে গেল আমার পায়ের তলায়, আমি যুবরাজের দিকে চাইবার সময় পেলাম শুধু তখনই। চাইলাম ভয়ে ভয়ে, এই ভয় যে হয়তো যুবরাজকে মৃত অবস্থাতেই দেখতে পাব। এতক্ষণ কি আর তার দম আটকে যেতে বাকি আছে? কিন্তু যা দেখলাম তা দেখবার আশা করিনি, কল্পনা করতেই পারিনি। যুবরাজের দেহে প্রাণ আছে কিনা তখনও, তা অবশ্য হঠাৎ বোঝার কোনো উপায় ছিল না। তিনি তখনও ধরাশায়ী। দৈত্যাকার শত্রুটা তখনও চেপে ধরে আছে তার গলা। কিন্তু সেই দৈত্যের মাথার উপরে নেমে আসছে। নেমে এলো এক বিশাল তরোয়াল। 2 হাতে উঁচু করে ধরে সেই তরোয়াল তার মাথায় বসিয়ে দিল এক কোমলা রমণী। সে রমণী মেরাপি। আর ওই যে অদূরে বহু কণ্ঠের জয়ধ্বনি শোনা যায়, ও আমাদেরই সেনার জয়ধ্বনি, পার্শ্ববর্তী সেই 200 মিশরীর। 6 যুবরাজ শেঠের গোসেন পরিদর্শনে মিশরের ইতিহাসটারই মোড় ঘুরিয়ে দিল। সেই সঙ্গে একটা সাময়িক বিপর্যয় এনে দিল তার ব্যক্তিগত জীবনেও। প্রথমে বলে রাখা যাক, মেরাপিকে যুবরাজ সঙ্গে আনতেই বাধ্য হয়েছেন, কারণ তাকে রক্ষা করতে গিয়েই সে হয়ে পড়েছে জাতির ও ধর্মের কাছে বিশ্বাসহন্ত্রী বিদ্রোহিণী। গোসেনে থাকলে তার ভাগ্যে অশেষ দুঃখ তো আছেই, এমনকি তার জীবন যাওয়ারও বাধা নেই কিছু। নিয়ে এসেছেন সাথে, তাকে আশ্রয় দিয়েছেন নিজের প্রাসাদ উদ্যানের এক বিশ্রাম ভবনে। সেখানে নিজের কয়েকটি পরিচারিকা নিয়ে সে স্বতন্ত্রভাবে থাকে। ইতিমধ্যে রাজসভায় গিয়ে যুবরাজ ও আমেন মেসিস দুজনেই প্রণিপাত জানিয়ে এসেছেন ফারাওকে। স্বতন্ত্রভাবে দুজনে 2টো বিবরণী দাখিল করেছেন গোসেন সম্পর্কে। ওই বিবরণ সংগ্রহ করার জন্যই তো তাদের পাঠানো হয়েছিল গোসেনে। সব সৈন্য আগেভাগে পাঠিয়ে দিয়ে একা পিছনে পিছনে আসছিলেন যুবরাজ, এবং সেই সুযোগ নিয়ে ইসরায়েলিরা চেষ্টা করেছিল যুবরাজকে হত্যা করতে। এ কথা শুনে ফারাও যুবরাজকে তিরস্কার করলেন না,
কিন্তু আমাকে করলেন পুরস্কৃত। একটি রত্নহার আমায় খুলে দিলেন নিজের কণ্ঠ থেকে, আর আমাকে উপাধি দিলেন রাজবন্ধু। এ পদবীর অধিকারীরা সর্বদা সর্বক্ষেত্রে দরবারে আসন পাওয়ার অধিকারী। যুবরাজকে তিরস্কার করলেন না, উল্টো প্রসন্ন হাস্যে অভিষিক্ত করলেন তাকে। এই তো সিংহ পুরুষের মতো কাজ, সাহস যার নেই সে সিংহাসনে বসে করবে কি? তাছাড়াও তিনি বললেন, ইসরায়েলিরা যে কত বড় নরাধম তাদের এই সর্বশেষ আচরণই তা প্রকাশ পেয়েছে। এবার আমি যদি তাদের ঝাড়ে বংশে কোতল করি, কেউ নিন্দা করতে পারবে না আমায়। আশা করি সেই রকম সুপারিশই করেছ তোমরা তোমাদের বিবরণীতে। এই শেষ কথাটা বলার সময় ফারাও শেঠি ও আমেন মেসিস উভয়ের মুখের দিকেই চাইছিলেন। আমেন মেসিস জবাব দিলেন ফারাওয়ের মুখের কথা মুখ থেকে না খসতেই, নিশ্চয়ই ফারাও, তাতেও কি আর সন্দেহ থাকতে পারে? 500 বছর ধরে ওরা পরম সুখে বাস করছে মিশরে। এসেছিল মুষ্টিমেয় 200 লোক, এখন ওরা লক্ষাধিক। এসেছিল ভিখারি বেশে, এখন ওরা জনে জনে বিত্তবান। আর আজ দেখুন কি না, কি কৃতঘ্ন ওরা! বিনা কারণে ওরা হত্যা করতে গিয়েছিল মিশর সিংহাসনের উত্তরাধিকারীকে। ইসরায়েলি বংশে বাতি দিতে কাউকে যেন না রাখেন ফারাও। কিন্তু শেঠি জবাব দিলেন অনেক পরে বিষণ্ণ দৃঢ় সুরে, আমাকে হত্যার যে চেষ্টা হয়েছিল সেটা অল্প কয়েকজন ধর্মোন্মাদের কাজ। তার জন্য সমগ্র জাতিটাকে দোষী সাব্যস্ত করা উচিত হবে না। যারা দোষী ছিল তারা অনেকেই হতাহত হয়েছে, কাজেই চরম দণ্ড বলতে গেলে হয়েই গিয়েছে তাদের। অন্য সব ইসরায়েলিকে খড়েগর মুখে নিক্ষেপ করার কোনো যুক্তি আমি দেখতে পাইনি, করিওনি সেরকম সুপারিশ। ফারাও বিস্মিত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কীরকম সুপারিশ তাহলে করেছ তুমি? ওদের জনে জনে মিষ্টান্ন খাওয়াবার? না সম্রাট, অতটা নয়, মৃদু স্বরে জবাব দিলেন শেঠি। শুধু এইটুকু বলেছে যে যুগ যুগ ধরে ওদের পয়গম্বররা যে দাবি করে আসছেন সেইটি মঞ্জুরও করা হোক কাল বিলম্ব না করে। ওদের যেতে দেয়া হোক মিশর ছেড়ে। যে দেশের মানুষ ওরা, যে দেশে যেতে চাইছে ওরা, চলে যাক সেই দেশেই। ওরা মিশরে থাকলে মিশরের কি লাভ? ফসল কেটে দেবে, হিট বানিয়ে দেবে? কেন? সেসব কাজ কি মিশরীরা করতে জানে না নাকি? ওদের রেখে লাভ কারও হচ্ছে না, না আমাদের না ওদের। ওরা শক্তি বৃদ্ধি করছে না মিশরের, মিশরকে দুর্বল করে ফেলছে দিন দিন। এইসব তুমি লিখেছ তোমার বিবরণীতে? ফারাও যেন তখন ক্রুদ্ধ সিংহের মতো ফুঁসছেন। ফারাও পড়ে দেখবেন অবশ্য, শান্তভাবেই জবাব দিলেন শেঠি। পড়ে অবশ্যই দেখব, কিন্তু সত্যই যদি এসব সুপারিশই তুমি করে থাকো তাহলে তা যে আমি গ্রহণ করব না তা তুমি এখনই জেনে যেতে পারো। কারো সুপারিশে লক্ষাধিক দাসকে মুক্তি দেব না কদাচ। আমার মত আমি জানিয়েছি ফারাওকে, সে মত অনুযায়ী কাজ করা না করা আপনার ইচ্ছা, বললেন শেঠি। অবশ্যই, কিন্তু ওই কথা বলেই তুমি রেহাই পাবে না। তোমার এই বিবরণী প্রত্যাহার করে একটা নতুন বিবরণী তোমায় পেশ করতে হবে। উঁচু স্তরের রাজনীতি সম্পর্কে ফারাও এবং তার উত্তরাধিকারীর মধ্যে 2 মত থাকবে। এটা বাঞ্ছনীয় নয়, এটা এদেশের প্রথাও নয়। তুমি এখন বিশ্রাম করো, গিয়ে ধীরভাবে চিন্তা করে কর্তব্য স্থির করো। শেঠি গম্ভীর, আমেন মেসিস উৎফুল্ল, উসারটি ক্রুদ্ধ। এই অবস্থায় সভা ভঙ্গ হল সেদিন। আমেন মেসিস উৎফুল্ল, তার কারণ ফারাও এবং শেঠি দুজন জেদি লোক। এ দুইজনের ভিতর যদি মতদ্বৈধ হয়, মতদ্বৈধ যদি কলহে পর্যবসিত হয়, তাহলে অনেক কিছুই ঘটে যেতে পারে। এমনকি উত্তরাধিকার থেকে বঞ্চিতও হতে পারেন শেঠি। আর শেঠি বঞ্চিত হওয়া মানেই তো আমেন মেসিসের ভাগ্য উদয়। সিংহাসনের পরবর্তী দাবিদার তো আমেন মেসিসই। ওসারটি ক্রুদ্ধ, তার কারণও ওই একই। এ ব্যাপারের পরিণাম যদি হয় শেঠির ভাগ্য বিপর্যয়, তাতে ক্ষতি তো ওসারটিরই। অর্ধ সিংহাসন হারাতে হবে তাকে। ফারাও পদে অধিষ্ঠিত হন যদি আমেন মেসিস, শেঠির স্ত্রীর তো আর কোনো অধিকার থাকবে না সিংহাসনের উপর। শেঠি দরবারে ছিলেন গম্ভীর, কিন্তু গৃহে ফিরতেই স্বাভাবিক সদানন্দ ভাবটি তার ফিরে এলো। হালকাভাবে কথাবার্তা কইতে লাগলেন আমার সঙ্গে পুরনো পুঁথিপত্র সম্পর্কে। আমি অবাক, ফারাওয়ের ক্রোধ কি শেঠির বিবেচনায় অগ্রাহ্য করার মতোই বস্তু? সিংহাসনের উত্তরাধিকার কি মূল্যহীন তার চোখে? প্রথম যেদিন আমি দেখেছিলাম শেঠিকে, সেদিনই তার ভিতরে আবিষ্কার করেছিলাম এক বৈরাগী রাজর্ষিকে। আজ আবার সেই আবিষ্কারই
নতুন করে করলাম যেন। সুখে দুঃখে সমজ্ঞানী এই স্থিতধী পুরুষ সাধারণ স্তরের মানুষেরই নন। আমাদের পুঁথিপত্রের আলোচনায় হঠাৎ কিন্তু ছেদ পড়ে গেল অতি অপ্রত্যাশিতভাবে। ভিতর মহল থেকে মেরাপি এলো এক আবেদন নিয়ে। যুবরাজের অনুমতি হলে আমি একটা বাজি ধরতে চাই। বাজি? স্থিতধী পুরুষ শেঠিও বিস্ময়ে হাঁ করে ফেললেন এক কথায়। হ্যাঁ, বাজি। এই বাজি আমি ধরব যে মিশরের শ্রেষ্ঠ দেবতা আমনরা তার নিজের মন্দিরে বসেও আমার কোনো অনিষ্ট করতে পারবেন না। উপরন্তু আমি করব তাকে অপমানিত, লাঞ্ছিত। তুমি? এবারও একটার বেশি শব্দ জোগাল না শেঠির মুখে। আমি মানে বাহ্য তো আমনের সম্মুখে আমিই দাঁড়াবো তার প্রতিপক্ষ হয়ে, কিন্তু আসলে আমার ভিতর দিয়ে কাজ করবেন আমার দেবতা ভগবান যাহবে। কি করে জানলে যে যাহবের আবেশ হবে তোমার উপরে? আমি তো অনুমতি দিয়েছিলাম যে আমার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে চাইলে তাকে দেখা দেওয়ার পক্ষে কোনো বাধা আমার নেই। আমার কাকা এসেছিলেন, জ্যাবেজ, তাকে দিয়েই ইসরায়েলি পয়গম্বরেরা ওই বার্তা পাঠিয়েছেন আমাকে। আমি তাদেরই কথার পুনরাবৃত্তি করছি। হয় আমি আমনের মূর্তি চূর্ণ করে ফেলব যাহবের শক্তিতে, নয়তো আমার জীবন বিসর্জন দেব আমনের রোষে। বাজিটা কিছু অসম নয়, কি বলো না? এতক্ষণে তার স্বাভাবিক নিরাসক্ত বাচনভঙ্গি ফিরে পেয়েছেন যুবরাজ। একদিকে মূর্তি, অন্যদিকে প্রাণ। তারপর মেরাপির দিকে ফিরে যুবরাজ তেমনি হালকা সুরেই বললেন, তা তোমার পয়গম্বরদের আদেশ তুমি পালন করবে বই কি। আমনরার আমি প্রতিনিধি ও সেবায়িত। আমি প্রধান পূজারীকে খবর দিচ্ছি আজ রাত্রেই যাতে তোমাকে আমনের সঙ্গে শক্তি পরীক্ষার সুযোগ দেয়া হয়। মেরাপি চলে গেল তার বিশ্রাম ভবনে। পরে খবর নিয়ে জেনেছিলাম সারাদিন সে উপবাস থেকে যাহবের আরাধনা করেছিল সেদিন নিজেকে শুচিশুদ্ধ করে তুলবার জন্য, যাতে ভগবানের অধিষ্ঠানের যোগ্য আসন হয়ে উঠতে পারে তার হৃদয়। রাত্রে দ্বিপ্রহরে এই বাজির অনুষ্ঠান হবে। কি জানি কাদের দ্বারা বাজির ব্যাপারটা প্রচার হয়ে পড়েছে শহরে। সারা শহর ভেঙে পড়েছে আমন মন্দিরে। অবশ্য মন্দিরের হাতার ভিতরে কেউ ঢুকতে পারছে না। মন্দিরের দ্বারে দ্বারে সশস্ত্র শাস্ত্রী বসেছে আজ। জনতা ভিড় করেছে বাইরে বাইরে। একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে সহস্র কণ্ঠের। আমনের স্তুতিবাদ, ইসরায়েলিদের উপরে অভিশাপ, স্পর্ধিতা মেরাপের অকণ্ঠ নিন্দাবাদে সবাই মুখর। মন্দিরের গর্ভগৃহে আমনরার অতিকায় পাষাণ মূর্তি, ভ্রুকুটি ভয়াল মুখ তার, ভঙ্গি তার নিষ্করুণ। বিগ্রহের সম্মুখে এবং দুই পাশে লম্বমান রেখায় দণ্ডায়মান প্রধান পূজারী রয় এবং তার সহকারী অন্য পূজারীবৃন্দ। একটু স্বতন্ত্রভাবে দৃপ্ত শিরে দাঁড়িয়ে আছেন প্রধান জাদুকর খারেব পদবিধারী কাই, তারও সঙ্গে জাদুবিদ সহকারী 10-20 জন। বিগ্রহের ঠিক সম্মুখে পূজারী জাদুকরদের থেকে দূরে এক ক্ষীণ রমণীকে দেখা যাচ্ছে। মন্দিরের অনুজ্জ্বল আলোকেও তার মুখ ও মূর্তি এক অতি রহস্যময় আভায় মণ্ডিত। বলা বাহুল্য, সে রমণী মেরাপি ছাড়া আর কেউ নয়। যুবরাজ আর আমি দাঁড়িয়ে আছি পাশের দিকের এক স্তম্ভের গায়ে হেলান দিয়ে, এমন একটা জায়গায় যেখান থেকে আসল মূর্তিকে আর মেরাপিকে সমানভাবে লক্ষ্য করা যায়। যুবরাজকে আমনের প্রতিনিধি হিসাবে তো থাকতেই হবে উপস্থিত, এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে। আর আমি উপস্থিত থাকবার সুযোগ পেয়েছি প্রতিনিধি সহকারী হিসেবে। বাইরে যতই কলরব থাকুক, মন্দিরের ভিতর সব নিস্তব্ধ। যে যখন কথা কইছে কানে কানে কইছে ফিসফিস করে। একটা নিদারুণ কিছু ঘটবে এই প্রত্যাশায় সবাই অধীর। নেপথ্যে কোথাও একটা ঐকতান বাজছে নিচু পর্দায়। সে তালে আনন্দের বদলে ভয়ের সঞ্চার হচ্ছে শ্রোতার প্রাণে। অকস্মাৎ একটা প্রচণ্ড আওয়াজে চমকে উঠলাম আমরা। কি এ আওয়াজ? কোনো অনুমানে পৌঁছবার আগেই একটা বিদ্যুৎ চমকে গেল মন্দিরের মধ্যে চকিতের জন্য। আর প্রধান পূজারী রয় মেরাপির সম্মুখে দাঁড়িয়ে গম্ভীর বিরস কণ্ঠে বললেন, ইসরায়েল দুহিতা, তুমি কি কথা বলবার জন্য এই রজনীতে দেবাদিদেব আমনরার সাক্ষাৎ প্রার্থিনী হয়েছ? মেরাপি জবাব দিল ধীর কিন্তু দীপ্ত কণ্ঠে, এই কথা বলবার জন্য যে আমনরার দেবাদিদেব নন, আসলে কোনো দেবতাই নন তিনি। বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র দেবতা,
একমাত্র ভগবান হচ্ছেন প্রভু যাহোভে, আমরা ইসরায়েলিরা যার পূজা করি। এই পরম সত্য কথার প্রতিবাদ যদি করতে চান আমনরা, তিনি তা করতে পারেন আমাকে নিহত করে। আমি এই দাঁড়িয়ে আছি আমনের সম্মুখে। আমন পরিচয় দিন নিজের শক্তির। মেরাপে তার কথা শেষ করার সঙ্গে সঙ্গেই আবার সেই বিকট আওয়াজটা গম গম করে বেজে উঠল সারা মন্দিরে। আমাদের মনে হলো সারা মন্দিরটা যেন থরথর করে কাঁপছে। সবগুলো আলো হঠাৎ নিষ্প্রভ হয়ে গেল। প্রায়ন্ধকার মন্দিরে আমনের পাষাণ মূর্তি যেন দুলতে লাগল মৃদু মন্থর তালে। তার বাহু আর বক্ষে যেন সজীব মাংসপেশি সব ফুলে ফুলে উঠতে লাগল অদম্য আবেগে। পুরোহিতেরা সমস্বরে ত্রস্ত গান শুরু করে দিল। জাগো দেবতা আমনরা, অবিশ্বাসীকে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। এ কি আমাদের দৃষ্টির বিভ্রম? সামনের পাষাণ বাহু দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে, ক্রমশ প্রসারিত হচ্ছে মেরাপির দিকে। মেরাপি শুধু দাঁড়িয়ে আছে দৃপ্ত শিরে, মুখে তার অবজ্ঞার মৃদু হাসি। পাষাণ বাহু ক্রমে স্পর্শ করল মেরাপিকে, যেন তার কণ্ঠনালী চেপে ধরতে গেল। কিন্তু শেষ পর্যন্ত তা না করে সে বাহু নেমে এলো মেরাপের বুকের কাছে। বুকে ছিল একটা সোনার পিন লাগানো। টেনে সেইটি ছিঁড়ে নিল পরিচ্ছদ থেকে, ফেলে দিল মেরাপের পায়ের কাছে। তারপরে ধীরে ধীরে গুটিয়ে যেতে থাকলো সে হাত, ফিরে গেল চিরদিনের স্বাভাবিক দৈর্ঘ্যে। একটা চাপা গুঞ্জন শোনা গেল পূজারী আর জাদুকরদের ভিতরে। তারা কোথায় আশা করেছিল মেরাপের নিষ্প্রাণ দেহ কক্ষতলে লুণ্ঠিত হবে এক্ষুনি, তার বদলে এ কি? সামান্য একটা সোনার পিন ছিঁড়ে ফেলে দিতেই কি দেবাদিদেবের দৈব শক্তি নিঃশেষ হয়ে গেল? ওই যে মেরাপে নিচু হয়ে পিনটা তুলে নিল, আবার তা পরে নিল বুকে। আমরা চিনলাম এ সেই যুবরাজের পিন, যা নিজের হাতে যুবরাজ এঁটে দিয়েছিলেন মেরাপির পায়ের ব্যান্ডেজে গোসেনের তৃণভূমিতে। পিন বুকে পরে মেরাপি এবার আমনরার মূর্তির দিকে চাইল তৃপ্ত নেত্রে। দৃপ্ত কণ্ঠে বলল, তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ মিশরী দেবতা, এবার আমি তাহলে আমার ভগবানকে প্রার্থনা জানাই তার শক্তির পরিচয় দেবার জন্য। নীরব অতগুলো মানুষ ভীত, স্তব্ধ, কি যেন আসন্ন সর্বনাশের ভয়ে অন্তরে অন্তরে কম্পমান। যুবরাজের মনের অবস্থা জানবার উপায় ছিল না। কিন্তু আমি অ্যানা, আমি অকপটে স্বীকার করছি, আমারও মন ভয় সংশয় থেকে মোটেই বিমুক্ত ছিল না সেই মুহূর্তে। এদিকে মেরাপি নিষ্ক্রিয়, নীরবও নেই। এলাইত কৃষ্ণ কবরী কোটি ছাপিয়ে জানু পর্যন্ত ঝুলছে তার। পদ্ম ফুলের মতো মুখখানি ঈষৎ উন্নমিত করে তীক্ষ্ণ সতেজ কণ্ঠে সে আহ্বান জানাচ্ছে তার সেই রহস্যময় ভগবান যাহোবেকে। হে প্রভু, হে ইসরায়েলের ভগবান, তোমারই পয়গম্বরের নির্দেশে তোমার এই দীনা দাসী ভিক্ষা চাইছে। তোমার অপরিসীম বিভূতির এক কণা পরিচয় আজ তুমি দাও এই অবিশ্বাসীদের সম্মুখে। চূর্ণ করে দাও ওদের ওই কুশ্রী পাষাণ বিগ্রহকে তোমার রোষ দৃষ্টির বজ্রানলে। হে ভগবান, এসো প্রভু, আবির্ভূত হও যাহোভে, সত্যকে প্রকাশ হতে দাও মিথ্যার জগতে। মেরাপের এই রোমাঞ্চকর প্রার্থনা তখনও সমাপ্ত হয়নি। দূর শ্রুত বজ্রনাদের মতো একটা শব্দ আমরা শুনতে পেলাম মন্দিরে দাঁড়িয়ে। এরকম শব্দ আগেও আমরা শুনেছি, শক্তি প্রকাশের পালা যখন আমনের ছিল। তারপর এলো বিদ্যুৎ স্ফুরণ, এও আমরা আগেই দেখেছি। চঞ্চল হওয়ার মতো কিছু নয় এসব, তবু চাঞ্চল্য আমাদের বেড়েই যাচ্ছে যে। বজ্র, বিদ্যুৎ, এবার কি তাহলে? আর কিছু নয়, কি যেন একটা ভারী কঠিন জিনিস গুঁড়ো হয়ে যাচ্ছে প্রলয় সংঘাতে, এমনই একটা গুরু গুরু শব্দ। সহসা আমাদের চোখের সম্মুখে গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল গ্রানাইট পাথরের অতিকায় আমন বিগ্রহ। শূন্য, আমনের সিংহাসন শূন্য, সমস্ত মন্দির টুকরো টুকরো পাথরে আকীর্ণ। তখনও মন্দির আবছা অন্ধকার। যুবরাজকে কাছে দেখছি না, তাকে খুঁজবার জন্য এগিয়েছি। সম্মুখে পড়ল দুটি মানুষ, একটি পুরুষ, একটি নারী, কাই আর মেরাপি। কাই মৃদুস্বরে বলছে, আজ পরাজয় স্বীকার করছি। হে বিশ্বের শ্রেষ্ঠা জাদুকরী, জাদুর শক্তিতে বজ্র বিদ্যুৎ আমরা আকছার নামাই বটে, কিন্তু পাহাড় সমান পাষাণ বিগ্রহকে সত্যি সত্যি গুড়িয়ে দেওয়ার মতো জাদু আমরা জানি না। আমাকে তোমার শিষ্য করে নাও, তোমার বিদ্যা আমাকে দাও, বিনিময়ে আমিও তোমাকে দেব আমার যা কিছু বিদ্যা আছে।
দুজনেই ভিতরে সন্ধি যদি হয়, তুমি আর আমি সারা পৃথিবী শাসন করতে পারবো যৌথভাবে। মেরাপিকে বলতে শুনলাম, তুমি ভুল করেছ খারেবকাই, আমি কোনো জাদুই জানি না। আমার ভেতর দিয়ে ভগবানের কোনো শক্তি যদি আত্মপ্রকাশ করে থাকে, ভগবানের ইচ্ছাতেই তা হয়েছে। ভগবানেরই মহিমা সেটা, আমার বা অন্য কারও কোনো কৃতিত্ব নেই। রুষ্ট স্বরে কাই বলল, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো তুমি? এর জন্য ঘোরতর অনুতাপ করতে হবে তোমায়। যা আমার নেই তা আমার কাছে চাইলে আমি দেব কোথা থেকে? ওকে প্রত্যাখ্যান বলো কি করে? অনুতাপ? যা হবে যদি সেই ইচ্ছা হয়, করব অনুতাপ। তৃতীয় পর্বের সমাপ্তি এখানেই।